স্যামসাং গ্যালাক্সি A36 স্যামসাং এর অন্যতম জনপ্রিয় একটা ডিভাইস এটা, এবং বাংলাদেশেও প্রচুর মানুষজন এই ফোনটা কিনে থাকে। কিন্তু এই সময় এসে আপনি যদি স্যামসাং গ্যালাক্সি A36 এই ফোনটা কিনতে চান, তাহলে এই ভিডিওটি একটু কষ্ট করে সম্পূর্ণ দেখে তারপরেই ডিসিশন নেন যে আসলে A36টা আপনার কেনা উচিত নাকি আরো কিছু টাকা কমিয়ে A35 যেটা লাস্ট ইয়ারের ডিভাইস সেইটা কেনা উচিত। আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে স্যামসাং এটাকে আপগ্রেড না করে 1 বছর পরে এসে এটাকে ডাউনগ্রেড করেছে, কিছু জায়গায় অনেক বেশি কস্ট কাটিং করা হয়েছে। সেসব ব্যাপারে তো অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় MK মোবাইল পয়েন্টকে আমাদেরকে এই ডিভাইসটা সেন্ড করার জন্য। আপনি যদি স্যামসাং এর A36 অথবা যে কোনো ধরনের ফোন কিনতে চান, ব্র্যান্ড নিউ কিংবা ইউজড, অবশ্যই যোগাযোগ করতে পারেন MK মোবাইল পয়েন্টের সাথে। তাদের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে, তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে আসবেন। শুরুতে যদি এটা ডিজাইন দেখেন তাহলে দেখবেন যে ডিজাইনে কিন্তু একটা মেজর চেঞ্জ আসছে। হ্যাঁ, স্যামসাং এর যে সিগনেচার ডিজাইন ছিল, যে ক্যামেরা লেন্সগুলো জাস্ট ব্যাক সাইডে বসায় রাখা, সেই ডিজাইন থেকে কিন্তু অলরেডি তারা বের হয়ে এসেছে এবং এই জায়গায় দেখেন যে একটা ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে। আপনার কাছে পার্সোনালি এইটা ডিজাইন কেমন লেগেছে এটা একটু চাইলে কমেন্ট করতে পারেন এবং আমি আমার ওপিনিয়ন শেয়ার করি। এটাতে যে ক্যামেরা বাম্পটা ইউজ করা হয়েছে, এটা নিচ দিয়ে নক অলরেডি ঢুকে যায়। নক দিয়ে মনে হচ্ছে যে জোরে যদি একটু টান দেয় তাহলে এর ক্যামেরা যে বাম্প আছে সেটা উঠে চলে আসবে, এরকম একটা অবস্থা। আপনারা হয়তো বা আমাদের জেরি ভাইয়ের ভিডিও দেখছেন যে S25 আলট্রা যেটা রয়েছে সেটার যে ক্যামেরা রিং আছে সেটা কিন্তু অলরেডি উঠে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে A36 যেটা, এটার মধ্যে যদি একটু বেশি প্রেসার দেওয়া যায় এটাও উঠে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটা খুব বেশি একটা শক্তপোক্তভাবে যে জায়গায় বসে আছে ব্যাপারটা এরকম না, মনে হচ্ছে যে এটাও আলাদা এনে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর যদি আপনি এর ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন তাহলে দেখবেন যে এই জায়গায় একটা রেইনবো ইফেক্ট ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু স্যামসাং তাদের নোট সিরিজের যে ফোনটা ছিল নোট 10 সেটার মধ্যে ব্যবহার করেছিল, এবং আমার কাছে পার্সোনালি এই কালারটাও অনেক বেশি ভালো লাগে। এবং যখন আপনি সূর্যের মধ্যে নিয়ে এটাকে একটু এদিক এদিক করবেন তখন দেখবেন যে এটার কালার চেঞ্জ হইতেছে, দেখতে ভালোই লাগে। তাছাড়া যদি এর ফ্রেমের দিকে আসেন তাহলে এই জায়গায় কিন্তু একটা প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটার বাজেট কম যার কারণে প্লাস্টিক ফ্রেমই থাকবে। বাই দ্য ওয়ে এটার প্রাইসটা বলে নেই, এখন এটার প্রাইস কারেন্টলি হচ্ছে যে 36-35 এরকম প্রাইস রেঞ্জে ঘোরাফেরা করতেছে। হয়তোবা কিছুদিন পরে এটার প্রাইসটা আরেকটু কমতে পারে, তখন হয়তোবা আপনি চাইলে নিতে পারেন। নেবেন কিনা সেটা অবশ্যই ভিডিও শেষে জানাচ্ছি। এর ফ্রেমটা প্লাস্টিক হলেও সামনে এবং পিছনে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে, এবং এই গ্লাসটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, যার কারণে কিন্তু মোটামুটি ভালোই শক্তপোক্ত। বাট এটাতে যদি অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হতো তাহলে হাতে নিতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগতো। এই ফোনটা রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন থাকছে, এবং পাওয়ার বাটন আর ভলিউম বাটনের জায়গাটার মধ্যে কিন্তু ফ্রেমটা একটু উঁচু করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা লাস্ট ইয়ারে যেই A সিরিজটা ছিল সেটার প্রত্যেকটা ডিভাইসে দেখেছি, এবং এটা দেখতে কিন্তু অনেক বেশি ইউনিক লাগে। তারপর যদি আপনি এটার বটমের দিকে তাকান তাহলে এই জায়গায় টাইপ সি পোর্ট পাচ্ছেন এবং মেইন স্পিকার পাচ্ছেন। তার পাশে একটা সিম ট্রে থাকতেছে যেখানে আপনি দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন। এটার মধ্যে কোনো ধরনের এক্সটার্নাল SD কার্ড আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারবেন না। দেন এটা টপ সাইডে যদি আসেন তাহলে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে। বাই দ্য ওয়ে এটার মধ্যে কিন্তু স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে এবং স্পিকারের সাউন্ড ভালোই লাউড ছিল, 80% পর্যন্ত ঠিকঠাক থাকে। তার উপরে যদি যাওয়া যায় তাহলে কিছুটা ডিস্টরশন দেখা যায়। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। এটা যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে সাউন্ড কোয়ালিটিটা আমরা আরেকটু বেশি আশা করেছিলাম। তারপর এটার হ্যাপটিক ফিডব্যাক নিয়ে একটু কথা বলতেই হয়, কারণ এটার হ্যাপটিক ফিডব্যাক এতটা উইক ছিল, আমি এত দাম দিয়ে একটা ফোন কিনে এরকম হ্যাপটিক ফিডব্যাক কখনোই আশা করবো না। এই ফোনটা যখন আপনি ইউজ করবেন, আপনার ফোনটা যখন ভাইব্রেশন মোডে আপনার পকেটে রাখবেন, কল আসলে আপনি বুঝতেই পারবেন না যে কল আসছে। এটার হ্যাপটিক ফিডব্যাকটা এতটা উইক ছিল। অবশ্যই এই জায়গায় স্যামসাং এর অনেক বেশি আপগ্রেড দরকার ছিল, কারণ অন্যান্য ফোনগুলো দেখা যায় যে হ্যাপটিক ফিডব্যাক অনেক ভালো হয়ে থাকে, এটা একদমই এভারেজ লেভেলের ছিল। এই ফোনটার মধ্যে কিন্তু IP67 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে, যার কারণে চাইলে কিন্তু আপনি এই ফোনটাকে পানির নিচে ভিজাতে পারবেন, বাট খুব বেশি সময় ধরে পানির নিচে না রাখাই ভালো, যেহেতু এটাতে IP68 এবং 9 এর ওয়াটার রেটিং নাই, 7 এর ওয়াটার রেটিং। এটা বৃষ্টির পানিতে ভিজাতে পারবেন, কিংবা আপনি চাইলে শখের বসে 1-2টা ছবি হয়তো পানির নিচে নিয়ে তুলতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এখন কথা বলা যাক এটা ডিসপ্লে নিয়ে। এটা ডিসপ্লের দিকে যদি আপনি তাকান তাহলে আপনার কাছে মনে হবে যে এটা ডিসপ্লের চারপাশের বেজেলগুলো এত মোটা কেন। এত দামের একটা ফোন, হ্যাঁ এটার দাম 36,000 টাকা, অনেক দাম। এই দামের ফোনগুলো যেগুলো মার্কেটে পাওয়া যায়, চাইনিজ বলেন কিংবা অন্যান্য ব্র্যান্ডের বলেন, সবগুলাই দেখবেন যে বেজেলগুলো অনেক বেশি ন্যারো হয়ে থাকে, কিন্তু এটার বেজেলগুলো এত মোটা মোটা। তাছাড়াও নিচের যে চিনটা আছে সেটা অনেক বেশি মোটা ছিল। এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন। তার পাশাপাশি এটার মধ্যে কিন্তু পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে 1900 নিটস। হ্যাঁ, ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই আমি কমপ্লেন করবো না। একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, আপনারা সবাই জানেন যে স্যামসাং এর সুপার অ্যামোলেডগুলো অনেক বেশি জোস হয়ে থাকে। এটার ডিসপ্লে অনেক বেশি জোস, খুবই কালারফুল এবং খুবই শার্প ছিল। টাচ রেসপন্স নিয়ে কোনো ধরনের ইস্যু নাই, কিন্তু একটাই কমপ্লেন যে এত দামি একটা ফোনের মধ্যে ডিসপ্লের চারপাশের বর্ডার এত মোটা কিভাবে হয়, এত মোটা বেজেল দেখতে কেমন জানি লাগে এই সময় এসে। এটা অবশ্যই আরও বেশি ন্যারো হওয়া উচিত ছিল। তাছাড়াও এর উপরে যে পানসোল কাটআউটটা রয়েছে সেটাও আরেকটু ছোট হলে দেখতে আরও ভালো লাগতো। যেহেতু এটা একটা অ্যামোলেড স্ক্রিন, যার কারণে অ্যামোলেড স্ক্রিনের মধ্যে ডিসপ্লে ইস্যু হতেই পারে। এটার মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইনের ইস্যু দেখা যাচ্ছে না, বাট 2-1 বছর পরে গিয়ে কি হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। অ্যামোলেড ডিসপ্লেতে এটা হতেই পারে, সেটা স্যামসাং এর ডিসপ্লে হোক কিংবা যে কোনো ব্র্যান্ডের হোক না কেন। এই ফোনটার অন্যতম হতাশার জায়গা হচ্ছে এটার পারফরমেন্স। এটার পারফরমেন্স এত টাকা দিয়ে কিনে এরকম পারফরমেন্স পাবো আমি কখনোই আশা করি নাই। এটাতে SoC হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা মাত্র 25,000 টাকা দামের ফোনের মধ্যে
মধ্যেও হচ্ছে যে এই এসওসি পাই, কিংবা মাঝে মাঝে দেখা যায় যে এর থেকে ভালো এসওসি ইউজ করা হয়, বাট একটা 35,000-36,000 টাকা দামের ফোন থেকে আপনি স্ন্যাপড্রাগন 6 Gen 3 এসওসি পাচ্ছেন। এটা হ্যাঁ স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুর কথা বলতে পারেন, যে তাদের ব্র্যান্ড ভ্যালু কিংবা তাদের ওয়ান ইউআই যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটা আপনাকে অনেক বেশি ভালো দিবে, কিংবা সফটওয়্যার দিয়ে তারা অনেক বেশি অপটিমাইজ করেছে। হ্যাঁ এই ফোনের সফটওয়্যার ভালো, সফটওয়্যার নিয়ে আমি কোনো অবস্থাতেই কমপ্লেন করতে চাই না। এটার মধ্যে অ্যান্ড্রয়েড 15 রান করতেছে, তার উপরে হচ্ছে ওয়ান ইউআই 7 চলতেছে। এটার মধ্যে আপনারা 6-7 বছর কিন্তু সফটওয়্যার আপডেট পাবেন। কিন্তু আপনি চিন্তা করেন যে একটা ফোন যখন কিনতেছেন, কেনার পরে আমার কাছে একটু মানে চপি লাগতেছে, মোটামুটি ল্যাগ করে, দেখা যায় অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং একটু ডিলে করে, 4-5টা অ্যাপ যখন একই সাথে রান হয়ে যায় তখন ল্যাগ করতেছিল। তো এরকম একটা ফোন যখন আপনার 6 বছর চালাতে চাবেন, আপনি 7 বছর সফটওয়্যার আপডেট শুনে এই ফোনটা কিনে নেবেন। তো 7 বছর পরে কথা বাদই দিলাম, 3 বছর পরে যখন এটার সফটওয়্যার আপডেট আসবে, ওয়ান ইউআই 7 থেকে যখন 9 কিংবা 10-এ যাবে, তখনই তো এটার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি 7 বছর কীভাবে ইউজ করবেন? কারণ সেই সময়ের যে ওয়ান ইউআইটা সেটা কিন্তু আরও বেশি ভারী হবে, ওইটার ফাইল সাইজ বড় হবে। তো সেই জায়গায় গিয়ে এই ফোনটা তখন কীভাবে পারফর্ম করবে আমি নিজেও জানি না। এটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এটা একদমই অ্যাভারেজ লেভেলের ছিল, আমি বলবো না যে আহামরি ভালো। 35,000 টাকা দিয়ে যদি আপনি একটা অন্য গেমিং ফোন কিনেন, সেটার পারফরমেন্স অন্য লেভেলের হবে। যেরকম আপনি যদি Xiaomi Turbo 4 কিনেন, এইটার পারফরমেন্সের সাথে এটা দাঁড়াইতেই পারবে না, এরকম একটা অবস্থা। তার মানে কি এটার পারফরমেন্স খুবই বাজে, চালানোর মতো না? না, আমি ব্যাপারটা এটা বলতেছি না। স্যামসাং থেকে কিন্তু আমরা এরকমই ফোন পেয়ে থাকি, এবং আপনি যদি চিন্তা করেন আপনার ফ্যামিলির সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদেরকে গিফট করবেন, লাইক আপনার আব্বু আম্মুকে একটা ফোন দিতে যাচ্ছেন, তাদের জন্য এটা ঠিকই আছে, কারণ এটার মধ্যে একদমই ক্লিন একটা সফটওয়্যার পাচ্ছে, তার পাশাপাশি একটা ব্যালেন্সড পারফরমেন্স পাচ্ছে। কিন্তু যদি আপনি নিজে ইউজ করার জন্য কিনতে চান, আপনি হেভি ইউজার হন, গেমিং করবেন, কিংবা আপনি অনেক বেশি মাল্টিটাস্কিং করেন, তাহলে আমি আপনাকে এই ফোনটা কোনো অবস্থাতেই রিকমেন্ড করবো না। হ্যাঁ ওয়ান ইউআই সফটওয়্যার ভালো, আমি বারবার বলতেছি, বাট পারফরমেন্সটা এতটাও আহামরি ভালো ছিল না, যার কারণে এই ফোনটা দিয়ে গেমিং করে দেখার সাহস আর আমি করি নাই। এটার পারফরমেন্স খারাপ হওয়ার আরেকটা রিজন হচ্ছে যে এটাতে যে স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে সেটা হচ্ছে UFS 2.2। এই 25 সালে এসে একটা 35,000 টাকা দামের ফোনের মধ্যে UFS 2.2 কি করে ইউজ করে আমি জানি না এটা। এখন যদি এটার ব্যাক সাইডে আসেন, তাহলে এই জায়গায় আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন। এর মেইন লেন্সটা ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার পাশে একটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে। দেন আপনি পাচ্ছেন একটা 5 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো ক্যামেরা, যেটা কোনো কাজেরই না। এই জায়গায় যদি একটা ম্যাক্রো ক্যামেরা না দিয়ে আলট্রাওয়াইড লেন্সটা আরেকটু বেটার করতো, তাহলে মনে হয় যে আরও বেশি ভালো হতো। যাই হোক, এর মেইন লেন্সের ছবিগুলো যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে ছবিগুলো খুবই সুন্দর ছিল, খুবই কালারফুল, শার্প এবং ডিটেল ছবি দিতে পারে, এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালো রাখতে পারে। এ সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলোর ক্যামেরা আউটপুট কিন্তু মোটামুটি ভালোই, এবং A36 থেকেও আমি খুবই ভালো ছবি পাচ্ছিলাম। কিন্তু আমি কিছু ক্ষেত্রে দেখলাম যে A35 যে ফোনটা ছিল লাস্ট ইয়ারের, সেইটার ছবি নাকি এটা থেকে ভালো। আমি অনেকগুলো কম্পারিজন দেখছি, এবং অনেকেই বলতেছিল যে A35টাই নাকি ক্যামেরার দিক দিয়ে বেশি ভালো ছিল। কিন্তু আমি এটা সিঙ্গেলি ইউজ করতে গিয়ে কিংবা এটার ছবি তুলে হতাশ হই নাই, মোটামুটি ভালোই ছিল। কিন্তু 35,000 টাকার কথা যদি আবারও চিন্তা করি, তখন আবার ছবি এতটাও ভালো ছিল না। ছবিটা দেখা যায় যে অনেক সময় একটু ফ্যাকাশে টাইপের করে ফেলে, কিংবা ছবি অনেক সময় ফোকাসিং নিয়ে একটু টুকটাক ঝামেলা হয়। এটা দেখা যায় যে যদি আপনি 10টা ছবি তোলেন, তার মধ্যে একটা হলে হতেও পারে। এই ধরনের টুকটাক ইস্যু আমি মাঝে মাঝে পাইছি। এটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু খুবই ভালো ছবি দিতে পারে। তারপর যদি আপনি আলট্রাওয়াইড লেন্সের ছবিগুলো দেখেন, তাহলেও দেখবেন যে খুবই ভালো ছবি দিচ্ছে, খুবই শার্প এবং কালারফুল ছবি দিচ্ছে। হ্যাঁ, স্যামসাং খুবই স্যাচুরেটেড ছবি দেয়, এবং এটা সবাই পছন্দ করে। এর আলট্রাওয়াইড লেন্স দিয়ে খুব বেশি ডিটেল রাখতে পারে না, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি কিন্তু আপনি তুলতে পারবেন। কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি কেন আপনি তুলবেন এই 35,000 টাকা দিয়ে একটা ফোন কিনে, সেটাই আমার মাথায় আসে না। বাই দ্য ওয়ে, এই ফোনটার আরেকটা বড় উইক পয়েন্ট নিয়ে কথা বলতে একদমই ভুলে গেলাম, সেটা হচ্ছে এর ডিসপ্লের নিচে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। এটা একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এইটা এত পরিমাণে স্লো ছিল যা বলার বাইরে। 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনলে এখন এর থেকে ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে। জাস্ট আপনি দেখেন যেটা আনলক করতে কত বেশি সময় নেই, এত সময় ধরে আনলক করে এই সময় এসে ফোন আমি তার আগে আর কখনোই দেখি নাই। এখনের ফোন প্রত্যেকটার মধ্যে এই যেগুলোতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে খুবই ফাস্ট কাজ করে, বাট এটা এতটাও ফাস্ট ছিল না। দেন এর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এইটার ছবিও খুবই ভালো ছিল। এটা দিয়ে আমি অনেকগুলো সেলফি তুলছি, কালারগুলো খুবই একুরেট ছিল, কালারটা অনেক বেশি স্যাচুরেটেড থাকার কারণে ছবি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু যখন ডিরেক্ট সানলাইটে আমি ছবি তুলতেছিলাম, তখন ছবিগুলো কেমন যেন একটু ফ্যাকাশে টাইপের করে দিচ্ছে, কিংবা সূর্যের অপোজিট থেকে যখন ছবি তুলতেছিলাম তখনও ছবিগুলো একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। খুব বেশি ক্লিয়ার এবং ডিটেল ছবি তখন তুলতে পারে না। হয়তোবা এটার যে ডাইনামিক রেঞ্জ রয়েছে সেটা এতটাও ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছে না, কিংবা HDR-টা ঠিকঠাক কাজ করে না, যার কারণে হয়তোবা এরকম হচ্ছে। কিন্তু যদি আপনি প্রপার লাইট কন্ডিশনে সেলফি ক্যামেরা দিয়ে ছবি তুলেন, তাহলে খুবই ভালো আউটপুট পাবেন। এখন কথা বলা যাক এর পোর্ট্রেট ছবি নিয়ে। এর পোর্ট্রেট ছবিতে আমার সবথেকে বড় কমপ্লেন যেটা, সেটা হচ্ছে 36,000 টাকা দামের একটা ফোনের মধ্যে মাত্র 1x এ আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, 2x এ পোর্ট্রেট তোলার কোনো অপশন নাই। এখন এর 20,000 টাকার ফোনেও কিন্তু পোর্ট্রেট ছবি তোলা যায় 2x দিয়ে। তো সেই জায়গায় এটার মধ্যে এত বড় লিমিটেশনটা আসলে আমি মেনে নিতে পারছিলাম না। পোর্ট্রেট ছবিগুলো মোটামুটি ভালো ছিল, খুবই ভালো এজ ডিটেক্ট করতে পারে, খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে। ছবি নিয়ে খুব একটা কমপ্লেন করবো না। যদি 2x এ ছবি তোলা যেত, তাহলে সেই পোর্ট্রেট ছবিগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এবং আপনারা জানেন যে যত বেশি ফোকাল লেন্থ বাড়বে তত পোর্ট্রেট ছবিগুলো দেখতে সুন্দর লাগবে। এর ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এই ধরনের ফোনগুলো যারা কিনে তারা কিন্তু মোটামুটি হেভি ইউজার হয়ে থাকে। হেভি ইউজার বলতে আমি বোঝাচ্ছি যে ফেসবুক, ইউটিউবে প্রচুর পরিমাণে
সময় দেয়। তো এই ধরনের ইউজারের ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই ইম্পর্টেন্ট। এটার মধ্যে একটা 5000 mAh ব্যাটারি ইউজ করা আছে, যেই ব্যাটারি থেকে আপনি অনায়াসে 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন এবং একদিন কিন্তু অনায়াসে এই ফোনটা দিয়ে পার হয়ে যাবে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। কিন্তু এই সময় এসে সবাই কিন্তু এখন সিলিকন কার্বনের ব্যাটারি ইউজ করতেছে, 6000, 6500 কিংবা 7000, 8000 mAh এর ব্যাটারি ইউজ করতেছে। তো সেই জায়গায় এসে 5000 mAh একটু কমই হয়ে যায়। এটাতে যদি সিলিকন কার্বনের ব্যাটারি ইউজ করা হতো তাহলে কিন্তু অনায়াসে 6000 mAh এর ব্যাটারি ইউজ করা যেত, তাহলে কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ আরো বেশি পেতাম। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে এই মুহূর্তে আপনি 36,000 টাকা দিয়ে A36 এই ফোনটা কিনবেন কিনা। আমি কোনো অবস্থাতেই এই ফোন এই সময় এসে এত টাকা দিয়ে রিকমেন্ড করবো না। আমি বলবো যে আপনি যদি স্যামসাং এরই ফ্যান হয়ে থাকেন, স্যামসাং এর কোনো ডিভাইস কিনতে চান, তাহলে এই টাকা দিয়ে আপনি স্যামসাং গ্যালাক্সি S23 FE যে ফোনটা রয়েছে সেইটা পেয়ে যাবেন, এইটা কিনতে পারেন। অথবা লাস্ট ইয়ারের যে A55 ছিল সেটা দেখতে পারেন, সেটা কিন্তু এটা থেকে পারফরমেন্স, ডিসপ্লে সবকিছুতেই কিছু না কিছু আপডেট আপনি পেয়ে যাবেন। এই A36টা এই সময় এসে আমি কোনো অবস্থাতেই আপনাদেরকে রিকমেন্ড করতে পারছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।